আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি। তুমি একজন ম্যাথ ক্যান্ডিডেট হিসেবে যে ভুলটা আমি করছি যাতে তোমাদের না হয়। মানে আমি যেটা করতাম, আমি যখন ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছি, আমি করছি কি যেটা আমি মানে ম্যাথ অলিম্পিয়াডের প্রশ্নগুলো ওনারা এরকমভাবে তৈরি করে মানে তুমি প্রথম দিয়ে একটা দেখা মাত্রই পেরে যাবা। মানে এটা দিয়ে তোমার কনফিডেন্স বাড়ে, আত্মবিশ্বাস বাড়ায়, বুঝছো? যাতে না আমিও পারি। তো আমি ওগুলো পারলে আমি কি করতাম, এগুলো মুখে মুখে করা যায়, আমি সরাসরি অ্যান্সারটা লেখার চেষ্টা করতাম। আমি রাফ করিনি এরকম, বুঝছো? আমার লাইফে আমি এরকম রাফ করতাম না, যেটা আমি পারতাম মুখে মুখে ওইটা রাফ করে আমার সময় নষ্ট করার কি দরকার, আমার মাথায় ছিল এটা। যখন আমি বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের সাথে আমি কাজ করি, তখন আমি শিখতে পারছি এই জিনিসটা, যে ওনারা প্রথমে যে ইয়াগুলা পেপারগুলো আমরা দেখি, দেখার প্রথমে ইনিশিয়াল দেখার ক্ষেত্রে আমরা শুধু অ্যান্সারটা দেখি, কে কতটা সঠিক অ্যান্সার করছে, ঠিক আছে? তারপর আমরা করি কি, যে তখন একটা পর্যায়ে অনেক স্টুডেন্ট বাদ পড়ে যায়, তারপরে যারা এখানে সিলেক্ট হয়েছে এখানে, তারপর আমরা যখন সেকেন্ড বার দেখি তখন দেখি কে এই অ্যান্সারটার সাথে রাফটাও করছে, ঠিক আছে? কে রাফটাও করছে অথবা রাফটা করার চেষ্টা করছে, তখন আমরা ওইগুলো আমরা সিলেক্ট করি। তারপরে যা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে নির্বাচন করা হয়। তো মানে এই যে যে শুধু প্রথম মনে করো দু একটা ম্যাথ খুব ইজি থাকে, তো তোমার কাছে আসছে আর তুমি মুখে মুখে পেরে গেছো, এর জন্য তুমি রাব করো না, শুধু অ্যান্সারটা লিখছো, এরকম করবা না, বুঝছো? এরকম করবা না। আর ওনারা মনে করো ম্যাথমেটিক্সে আসে কি ৮-১০টা প্রশ্ন আসে, তোমাকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা এমনকি ২ ঘন্টা, কোনো কোনো অলিম্পিয়াডে ৩ ঘন্টাও প্রশ্ন সময় থাকে, ঠিক আছে? এক্ষেত্রে সময় ওনারা বেশি দেয়, প্রশ্ন সলভ করার জন্য তোমাকে অনেক সময় দেয়। তোমাকে এখানে এটা মেনটেন করতে হবে না। নর্মালি আমরা স্কুল কলেজে যখন পরীক্ষা দেই, আমাকে যখন স্কুলে পরীক্ষা দিতাম, আমাকে ৬০টা সৃজনশীল অ্যান্সার করতে হতো মনে করো ৩ ঘন্টার মধ্যে। এখানে আবার এমসিকিউ ছিল ৩০ মিনিট, ৩০ মিনিট, তাহলে ২.৫ ঘন্টার মধ্যে আমাকে ৬০টা সৃজনশীল, তাহলে নাম্বার ভাগ করে আমাকে ওইভাবে চিন্তা করতে হইতো যে না, এত মিনিটের মধ্যে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, নাহলে আমি ৬০টা কভার করতে পারবো না। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময়টা মেনটেন করতে হবে না। তোমাকে একটা সময় দেখবা যে কোনো একটা ম্যাথ তোমার ২-৩ মিনিটে হয়ে গেছে, কিন্তু কোনো একটা ম্যাথ তুমি একবার চেষ্টা করছো হয় নাই, ওখানে ৩-৪ মিনিট গেছে, আরেকবার চেষ্টা করছো তাও হয় নাই, কিন্তু আরেকবার চেষ্টা করলে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে তুমি চেষ্টা করবা, প্রথমে যদি তোমার একটা না হয় আবার চেষ্টা করলো, যদিও না হয় তাহলে তুমি সামনের দিকে আগাতে পারো, এটা রেখে দিতে পারো। যখন তোমার ব্রেন একটা নতুন একটা ম্যাথ করে আসবে, এক্ষেত্রে হয় কি, ব্রেন রিসেট হলে আবার কিছু নতুন আইডিয়া আসতে পারে, আসে এরকম, বুঝছো? তখন তোমরা এরকম এইভাবে আগাবে। হুম। আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, কিছু সমস্যা আছে, আমরা সমাধান করার চেষ্টা করবো। দেখি কি সমস্যাগুলো। চলো শুরু করি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আমি একটু পড়ি, তোমরা শোনো। আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি সবগুলো প্রশ্ন একসাথে লিখে রেখেছি, ঠিক আছে? ছোট ছোট করে লিখছি। তোমার দেখতে যদি একটু সমস্যা হয়, আমি সবগুলো প্রশ্ন একবার করে পড়ে দেব, তোমরা ওখানে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি এন জোড় এন একটি জোড় পূর্ণ সংখ্যা হয়, প্রমাণ করো যে 48 দ্বারা এন ইন্টু এন স্কোয়ার প্লাস 20 নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? মানে আমাকে বলছে এন যদি একটি জোড় পূর্ণ সংখ্যা হয়, জোড় পূর্ণ সংখ্যা হয়, তাহলে এন ইন্টু এন স্কোয়ার প্লাস 20, এটা কি পূর্ণ সংখ্যাটা 48 দ্বারা, মানে 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখো, চলো আমরা ম্যাথটা শুরু করি। ধরি n ইজ ইকুয়াল টু 2n, ঠিক আছে? এখন দেখো প্রশ্নে কি দেওয়া আছে। হুম এখানে তাহলে আমার কি হয়, 2n ইন্টু 2n স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস 20 সেকেন্ড ব্র্যাকেট। তারপর আমি আমার মতো নর্মাল কাজগুলো করি, যা করতে হবে। 2n, এটার যদি আমি বর্গ করি তাহলে কত হয়, 4n স্কোয়ার প্লাস 20, ঠিক আছে? হ্যাঁ, তোমরা দেখো বোঝো, ম্যাথগুলো কিন্তু আসলে ইজি, আমরা শুধু ওইভাবে চিন্তা করতে পারলে হয়েছে।
মানে উনি আমার কাছ থেকে কি চাইছে প্রশ্নটা বুঝতে হবে, আর বোঝার পরে আমাকে সঠিক রাস্তাটা আগাতে হবে, বুঝছো? এখন দেখো তারপরে এখান থেকে কি কমন যায়, 4 কমন যায়, ঠিক আছে? আমি যদি 4 কমন নেই তাহলে কি হয়, এখানে 4 কমন গেলে এখানে হয় 8n, এখানে থাকে n স্কোয়ার প্লাস 5, ঠিক আছে? এখন দেখো এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এখন আমাকে বলছে কি 48 দ্বারা এই এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য। এখন দেখো এই যে 48, এটার কিন্তু একটি উৎপাদক আছে না, একটা উৎপাদক কি 8 না? তাহলে আমার এই পুরো সংখ্যাটা যদি একবার 8 দ্বারা ভাগ হয়, পরের বার যদি 6 দ্বারা যায়, তাহলে পুরোটা কি আমার 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখো আমার 8 দ্বারা তো চলে গেছে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, 6 দ্বারা বিভাজ্য যদি এবার এই সংখ্যাটা হয় বাকি অংশটুকু, তাহলে আমার এটা কি 48 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এখন দেখো আবার আবার n ইন্টু এন স্কোয়ার প্লাস 5, ঠিক আছে? এটাকে আমাকে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা নির্ণয় করতে হবে, তাহলে আমার পুরো সংখ্যাটা 48 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? হুম, আমি এগুলা বাংলায় লিখলাম না, আমি বলে যাই, তোমরা দেখো। তাহলে আমাকে কি করতে হবে, এখন এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে। তাহলে আমি লিখতে পারি +6, এটা লিখতে পারি না, -1 পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। এখন দেখো n এই পুরো সবগুলোর সাথে কি গুণাকার আছে না? হ্যাঁ, আমি গুণ করে দেই। তাহলে দেখো এখানে আমি n স্কয়ার লিখি -1, এটার সাথে n গুণ করলাম, তাহলে 6 আছে কি প্লাস 6n, নাকি? গুণ করে দিলাম। এবার দেখো আমাকে এই পুরো সংখ্যাটাকে 6 দ্বারা মানে নিঃশেষে বিভাজ্য এটা প্রমাণ করতে হবে। এখন দেখো আমার এখানে দুইটা অংশ, একটা অংশ একটা অংশ, দুইটা অংশের মধ্যে এই সংখ্যাটা কি আবার আমার 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে কি দেখো এটা কি আমার 6 দ্বারা বিভাজ্য না? তাহলে আমার এই অংশটাও শেষ, এটাও করা এখন লাগতেছে না। এখন শুধু এই অংশটা আমার 6 দ্বারা বিভাজ্য হলে আমার পুরো ম্যাথ কি 48 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো এই কথাটা তুমি বাংলা লিখবা যে উপরের 6n অংশটি 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? হ্যাঁ, বাকি অংশটা আমরা দেখি, এটাকে এবার 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা ওইটা দেখতে হবে। আবার n ইন্টু এন স্কোয়ার -1, ঠিক আছে? এখন আমি কি লিখতে পারি n, এটার দেখো এটা চিন্তা করতে পারো না, মানে ওই যে সূত্র এক্স স্কোয়ার কি মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, ওই সূত্রটা চিন্তা করো। তা আমি লিখতে পারি 1 n প্লাস 1 ইন্টু n মাইনাস 1, ওই যে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই না, ওই সূত্রটাই দেখো চিন্তা করো, হয়েছে না? তাহলে এখন দেখো আমি একটু ক্রম অনুসারে সাজাই, এই n মাইনাস 1 মানে এই সংখ্যাটা সবচেয়ে ছোট না, তারপরে কি n, তারপরে আছে কি n প্লাস 1, ঠিক আছে? তিনটা ক্রমিক সংখ্যা। এখন দেখো আমাকে বলে দিছে n কি একটি পূর্ণ জোড় সংখ্যা। এখন তুমি নরমালি হয় কি তুমি যদি তিনটা ক্রমিক সংখ্যা পাশাপাশি লেখো, ওই ক্রমিক সংখ্যাটা অবশ্যই তোমার 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি তোমাকে দেখাই, তুমি লিখো 1 2 3, ঠিক আছে? 3 দ্বিগুণে 6, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য না? তুমি যদি লেখো 2 3 4, 3 4 12, 12 দুগুণে 24, নিঃশেষে বিভাজ্য। তুমি যদি লেখো 3 4 5, 4 5 20, 3 20 60, তাহলে কত নিঃশেষে বিভাজ্য। তুমি যে কোনো তিনটি ক্রমিক সংখ্যা পাশাপাশি গুণ করলে ওইটা কি নিঃশেষে বিভাজ্য। এখন দেখো আমার এখানে তিনটা ক্রমিক সংখ্যা n-1 n n+1 তিনটা ক্রমিক সংখ্যা, তাহলে আমার এই অংশটা কি নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? এটা যে আমার 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে আমার পুরো সংখ্যাটা এই যে এই পুরো অঙ্কটি n ইন্টু এন স্কোয়ার প্লাস 20, এটা কি নিঃশেষে
বিভাজ্য হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমরা এবার পরবর্তী ম্যাথে যাব। এখানে বাংলা কিছু কথা লেখা লিখবা, যেটা তোমরা লিখবা, আমি লিখি নাই, আমি মুখে মুখে বলে দিছি। লিখলে আমার সময় যাবে, তো এর জন্য আমি, যাতে ওইটা সময় নষ্ট না হয়, আমি তাড়াতাড়ি ম্যাথগুলা, ক্লাসটা ছোট হয় কিন্তু আমি কমপ্লিট করতে পারি ভালোভাবে, এই জন্য আমি বাকি কথাগুলো মুখে বললাম, কিন্তু আমি লিখলাম না। তোমরা একটু লেখার চেষ্টা করবে, লিখলে ভালো। ঠিক আছে, এখন দেখো পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথটা না একটু বাস্তবসম্মত, মানে তুমি এটা এটা অ্যানালাইসিস করতে পারো বা এটা চিন্তা করতে পারো যে আজকের আমার পরীক্ষায় কেমন রেজাল্ট পাবো, এগুলোর একটু ক্যালকুলেশনটা চিন্তা করতে পারো, যে আমার কয়টা প্রশ্ন আসছে, কয়টা অ্যান্সার আমি দিছি, আর এখানে নেগেটিভ মার্ক, যদি আমি ভুল অ্যান্সার করি এগুলোর জন্য নেগেটিভ মার্কিং আছে, সঠিক অ্যান্সার করলে আমার মার্কিং আছে, এগুলো ওই নেগেটিভ মার্কিং আমার সঠিক অ্যান্সার থেকে গিয়ে আমার কত মার্ক থাকবে, এগুলোও তুমি হিসাব করতে পারো। মানে ওভারঅল তোমার আজকের পরীক্ষায় তুমি কত নাম্বার থাকবে বা কত নাম্বার পাইছো, এখানে তোমার ভুল কি ছিল, এগুলো সবকিছু তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ, দেখো, কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য হ্যাঁ, প্রতিটি ভুল উত্তরের জন্য 50% নম্বর কাটা যায়। 50% নম্বর কাটা যায় প্রতিটি ভুল উত্তরের জন্য। ঠিক আছে, এই যে 50% আছে, এটাকে আমরা কি করব, পার্সেন্টটা সরানোর জন্য আমরা কি করতে পারি, 100 দ্বারা ভাগ করতে পারি, মানে 1/100 দ্বারা গুণ করে আর তাহলে 100 দ্বারা ভাগ করলে আমার কি চলে আসবে, পার্সেন্টেজ চলে আসবে 0.5। হ্যাঁ, নর্মালে চলে আসে, সাধারণে চলে আসছে। এবার দেখো, এবং প্রত্যেকটি শুদ্ধ উত্তরের জন্য 200% নম্বর পাওয়া যায়। ঠিক আছে, আমি একটা যদি ভুল উত্তর করি, আমি এটার জন্য আমার 50% নাম্বার কাটা যাবে, আর যদি আমি একটা সঠিক উত্তর করি তাহলে আমার 200% নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 200%-এ 200%-এ আমরা আবার পার্সেন্ট উঠানোর জন্য আমরা কি করতে পারি, 100 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমার 2। ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেখো কি বলছে। হ্যাঁ, 100টি প্রশ্নের উত্তর করেও যদি কেউ মোট 80 নম্বর পায় তাহলে সর্বোচ্চ কয়টি উত্তর শুদ্ধ দিয়েছে। মানে তোমার 100টা প্রশ্ন আসছে, তুমি 100টাই, মানে তুমি এমসিকিউর জন্য চিন্তা করতে পারো, 100টাই তুমি অ্যান্সার করছো, অ্যান্সার করার পরে তুমি পাইছো কত, 80 নম্বর। ঠিক আছে, 80 নম্বর পাইছো, এক্ষেত্রে তোমার সঠিক উত্তর কয়টি হয়েছে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা দেখি। তাহলে আমি ধরি ভুল উত্তর, মনে করো ভুল উত্তর দিয়েছো কয়টি, এক্সটি, তাহলে আমার টোটাল নাম্বার থেকে, টোটাল প্রশ্ন থেকে এক্সটি যদি বাদ যায় তাহলে আমার কি সঠিক উত্তর পেয়ে যাবে না। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি, সঠিক উত্তর কয়টি, 100 মাইনাস এক্স। তাহলে দেখো আমার এটা ভুল, তাহলে যতগুলা প্রশ্ন আছে ওখানে আমার ভুলগুলো বাদ দিলে তো আমার সঠিক উত্তর পেয়ে যাব নাকি। এবার দেখো, তাহলে এগুলো করার পরে আমার কত নাম্বার, এগুলোর যোগ বিয়োগ করার পরে আমার কত নাম্বার থাকে, 80 নম্বর থাকে। ঠিক আছে, 80 নম্বর থাকে, তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে অথবা শর্ত মতে দেখেন আমার সঠিক উত্তর হচ্ছে এটা, তাহলে 100 মাইনাস এক্স, এটার জন্য যে আমরা দেখেন, এটার মধ্যে আমার একটা সঠিক উত্তরের জন্য এখানে যেটা আছে এই পুরোটাই কি সঠিক উত্তর না, আর সঠিক উত্তরটা আমার কত নাম্বার পাই, 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর পাই না, 200%, তাহলে কি 2 না, তাহলে আমার 2 দিয়ে গুণ। ঠিক আছে, এটা থেকে এবার বাদ যাবে কে, যেগুলো আমি ভুল অ্যান্সার করছি ওগুলোই তো বাদ, তাহলে মাইনাস এক্স, মাইনাস কি এক্স। এখন এটার জন্য কাটাতে আমার কত নাম্বার, 0.5, 0.5-এর আমি হাফ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটার হাফ দিয়ে গুণ করে দিই, x/2। ঠিক আছে, ইকুয়াল কত,
80 নম্বর, ঠিক আছে? 80 নম্বর। হ্যাঁ, এবার দেখো, এবার সব তোমার পরিচিত, আর কিছু করা লাগে? এবার তো তোমার অ্যান্সার পেয়ে গেছো। দেখো আমি বাকিটা করে দিচ্ছি তোমাকে। এবার এটাকে এটার দ্বারা গুণ করো, তাহলে 200 2x মাইনাস x/2 80, ঠিক আছে? তারপর আমরা লিখতে পারি, লসাগু করো 2, আর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করো, তাহলে 400 মাইনাস 4x মাইনাস x ইজ ইকুয়াল টু 80। এই টুরু ওই পাশে নিয়ে যাও। ওই পাশে নিয়ে গেলে ওই পাশে গুণ হবে, তাহলে এখানে থাকে 400 মাইনাস 5x, এখানে হয় 160, ঠিক আছে? তারপর দেখো এখানে পক্ষান্তর করো, তোমার 5x-টাকে এই পাশে আর এগুলোর এই পাশে, এই পাশে আনলে এটা মাইনাস হবে, ওটা প্লাস হবে। তাহলে আমি এটা লিখতে পারি যে 5x ইজ ইকুয়াল টু, মাইনাস করলে কত, 240, কত, 240, ঠিক আছে? এখন দেখো, সুতরাং x ইজ ইকুয়াল টু 240/5, তুমি এটাকে এখানে গুণ করো, ভাগ করো 240, তাহলে এটার ভিতরে যায় 4 5 20, 5 5 25, তাহলে 4 বার, ঠিক আছে? 4 বারে 4 5 20 থাকে 4 40, এটার ভিতরে কয়বার যায়, 8 বার, কয়বার, 8 বার, তাহলে 8 0, তাহলে আমি কত পাইলাম, 48, কত পাইলাম, 48, 48 পাইলাম। কিসের মান, আমি x এর মান, x হচ্ছে কি আমার ভুল উত্তর, x হচ্ছে কি ভুল উত্তর, তাহলে সঠিক উত্তর কি, এই যে x, আমি এখানে সঠিক উত্তর কোনটা, এখানে আমি ভুল উত্তরটা বসিয়ে দিলে তো আমি সঠিকটা পেয়ে যাব। হ্যাঁ, ভুল বসিয়ে দিলাম, তাহলে সঠিক উত্তর কত, 52, এটাই আমার সঠিক উত্তর। মানে আমি 100টা প্রশ্নের মধ্যে 52টা সঠিক উত্তর দিয়েছি আর 48টা ভুল উত্তর দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা পরবর্তী ম্যাথে ফিরবো। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? হ্যাঁ, আমরা পরবর্তী ম্যাথটা কি বলছে আমরা ওটা দেখার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, দেখি আমরা 3 নাম্বার ম্যাথটা। নাসিব একটি নতুন ঘড়ি আবিষ্কার করেছে যেটিতে 15 ঘন্টা 1 দিন এবং 80 মিনিটে 1 ঘন্টা। সাধারণ ঘড়িতে যখন 4টা বাজে তখন নাসিফের ঘড়িতে বাজে 10টা। যদি সাধারণ ঘড়িতে সময় দেখায় 4টা 25 মিনিট, তখন নাসিফের ঘড়িতে কত সময় দেখাবে? বুঝতে পারছো? মানে তোমার কোনো এক বন্ধু একটা ঘড়ি আবিষ্কার করছে, ওর ঘড়িতে 15 ঘন্টায় 1 দিন। নর্মালি আমাদের সাধারণ ঘড়িতে কত, 24 ঘন্টা 1 দিন। আর তোমার বন্ধু যে ঘড়িটা আবিষ্কার করছে 15 ঘন্টায় 1 দিন ওর ঘড়িতে, ঠিক আছে? আর ওর ঘড়িতে এটাও, আমাদের সাধারণ ঘড়িতে 80 মিনিটে হয় 1 ঘন্টা, আর ওর ঘড়িতে 60 মিনিটে, সরি, আমাদের সাধারণ ঘড়িতে 60 মিনিটে 1 ঘন্টা, আর ওর ঘড়িতে 80 মিনিটে হয় 1 ঘন্টা, বুঝছো? তাহলে আমরা কিভাবে পাবো আমাদের সঠিক কাঙ্ক্ষিত উত্তরটা? এখন দেখো, আমাদের প্রথম দুইটা সময়ের পার্থক্য আছে। দেখো কি বলছে, সাধারণ ঘড়িতে তখন 4টা বাজে, কয়টা বাজে, 4টা। তখন নাসিবের ঘড়িতে কয়টা বাজে, 10টা বাজে। একটা সময়ের পার্থক্য আছে, ঠিক আছে? তারপরে সাধারণ ঘড়িটা দিয়ে দিছে, তারপরে এই যে এই সময় থেকে এই সময়টা 4টা আর 10টা কিন্তু একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আমার সাধারণ ঘড়িতে মনে করো এখন, মনে করো আমার ধরে নাও 4টা বাজে, তাহলে এখনই এই সময়টাই নাসিফের ঘড়িতে 10টা বাজে। তাহলে একটা সময় পর যে আমার ঘড়িতে, মানে সাধারণ ঘড়িতে যদি 8টা 25 বাজে, 8টা 25 মিনিট, তখন ওই সময়টাতে নাসিফের ঘড়িতে কত সময় দেখাবে আমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে সময়ের পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা সলিউশন, দেখো তাহলে দুইটা ঘড়ি আমরা পার্থক্য করি। প্রথমে দেখো,
সাধারণ গণিতে প্রথমে বাজে কয়টা? 4টা, পরে বাজে 8টা 25। তাহলে সাধারণ গণিতে সময়ের পার্থক্য 8টা 25 মাইনাস কত? 4টা। ঠিক আছে, তাহলে আমি কত পাই? 4 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, 4 ঘন্টা 25 মিনিট। এখন আমি এটাকে মিনিটে কনভার্ট করব পুরো সময়টা। এটা তো আমার সাধারণ গণিতের ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখো সাধারণ গণিতে আমার 1 ঘন্টা সমান কত মিনিট? হ্যাঁ, 60 মিনিট না? আমি 60 দিয়ে গুণ করি, এখানে তো 4 ঘন্টা না, তাহলে 60 দিয়ে গুণ করে দেই 4, আর এটা তো মিনিটে আছে, তাহলে এটা যোগ হবে। কি হবে? যোগ হবে। তাহলে দেখো 4 4 24, 240 যোগ কত? 25, তাহলে 265 মিনিট। ঠিক আছে, আমি আমার সাধারণ গণিতে শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের পার্থক্যটা আমি পেয়ে গেছি। এখন দেখো যে নাসির যে গড়িটা আবিষ্কার করছে ওর গড়িতে, এবার আমি এটা যদি ওর গড়িতে ঘন্টাতে হিসাব করে যাই, তাহলে কিন্তু আমি ওর গড়ির সময়টাও পেয়ে যাব। দেখো ওর গড়িতে, যে নাসিফের গড়িতে, নাসিফের গড়িতে সময় ঘন্টায়। দেখো তাহলে এটাকে আমি কত, 80 মিনিট না? তাহলে 80 দিয়ে ভাগ করলে তো আমি পেয়ে যাব নাকি? হ্যাঁ, তাহলে দেখো আমি এখানে ভাগটা করি, 80 ভাগ 265। এটা ভিতরে 4 32, 3 8 24, তাহলে কয়বার যায়? 3বার। 24 0 25 5 2, 3 8 24। হ্যাঁ ঠিক আছে, তাহলে 3 ঘন্টা 25 মিনিট কত? সময়ের পার্থক্য কত? 3 ঘন্টা 25 মিনিট। 3 ঘন্টা 25 মিনিট মানে আমার সাধারণ গণিতে 4টা থেকে 8টাতে যাইতে যে সময়টা লাগছে, এই সময়টা নাসিফের ঘড়িতে সময়ের পার্থক্য কত? 3 ঘন্টা 25 মিনিট। তাহলে আমার 4টা যেখানে শুরু, ওর 10টা ওখানে শুরু, তাহলে আমি 10টার সাথে 3 ঘন্টা 25 মিনিট যোগ করে দিলে আমার কাঙ্ক্ষিত উত্তর আমি পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, দেখো এখন শুরুতে ছিল কয়তো? 10টা না? এখন 10টার সাথে আমি এই যে যেটা আছে, সুতরাং তুমি সরাসরি লিখতে পারো নাসিফের নাসিফের ঘড়িতে সময় 10টা প্লাস 3 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, তাহলে আমি পাই 13টা 25। কত? 13টা 25। এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছো তুমি বিষয়টা? মানে যখন নাসিফের গণিত, আমার গণিতে 4টা থেকে 8টা 25, আর ওই সময়টাতে আমার ঘড়িটার সময়ের বার করলাম, মিনিটে নিলাম, আর আমার ঘড়ির সাধারণ ঘড়ির মিনিটটাকে আমি ওর ঘড়ির ঘন্টায় নিলাম, ঘন্টা নিলে সময়ের পার্থক্যটা আমি পেয়ে গেলাম, যোগ করে দিলাম, আমার উত্তর চলে আসলো। বুঝতে সমস্যা হয়নি আশা করি। আমরা ফিরছি পরের ম্যাথটাতে। দেখো আমরা এবার 4 নাম্বার ম্যাথটা সমাধান করব ইনশাআল্লাহ। দেখো 4 নাম্বার ম্যাথটা আমাকে কি বলছে? একটি শিয়াল প্রতিদিন 60টি করে মুরগি শিকার করে একটি গুহার মধ্যে আটকে রাখে। সে প্রতিদিন যে কোনো একটি মুরগিকে বের করে বলে, আমাকে বাকি মুরগিগুলি 7 ভাগে ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং
বাকিগুলো খেয়ে ফেলবো। আর যদি না পারো তাহলে তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে। 2 বছর পর গুহার মধ্যে কতটি মুরগি থাকবে? ওরে বাবা, কি বলছে 2 বছর পর গুহার মধ্যে কতগুলো মুরগি থাকবে? এটা কি, কি রে? এখন আমার কাছে মনে হচ্ছে প্রশ্নকর্তা কি, এটা কি প্রশ্ন করলো যে 2 বছর ধরে আমি সময় হিসাব করবো, আর 2 বছর ধরে হিসাব করতে আমার এই হোয়াইট বোর্ডে আঁটবো না আমার খাতায় আঁটবো? 2 বছর, একদিন দুদিন করে 2 বছর জানি কতদিন, 365 দিন দিয়ে আমি গুণ করলে মোটামুটি 30 32, হ্যাঁ 30 দিন, 730 দিনের মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু কেমন না? কি রে? আচ্ছা দেখি আমরা শুরু করি, তারপরে কোন পর্যায়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা 2 বছরকে আমি দিনে নিয়ে যাই। 2 বছর না, 1 বছর কত, 365 দিন না? 365 দিন 2 দিয়ে গুণ করো, তাহলে 10-এর শূন্য, হাতে আছে 1, 12, 1-এ 13, হাতে আছে 1, 6, 6 1-এ 7, 730 দিন। এটা হচ্ছে আমার মানে দিনের, 2 বছরটাকে আমি দিনে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি শুরু করি। এখানে দিলাম দিন, তারপরে এখানে দিলাম ভিতর, কি ভিতরে, এখানে দিলাম বাহিরে। ঠিক আছে, এখানে রইল, মানে যেটা অবশিষ্ট থাকবে আর কি। এখন আসো প্রথম দিন। প্রথম দিন কি করলো শিয়াল? 7টি মুরগি শিকার করলো। কয়টি? 7টি মুরগি শিকার করলো। তাহলে 7টি মুরগির ভিতরে রাখলো, রাখার পরে ভিতর থেকে একটি মুরগি বের করলো। কয়টি? একটি মুরগি বের করলো, বের করে তাহলে বাইরে কয়টি? একটি। এবার এই মুরগিকে বললো ভিতরে যে কয়টি মুরগি আছে এই কয়টিকে আমাকে 7 ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেবো, আর যদি না পারো তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে। এখন দেখো এখানে ভিতরে আছে তাহলে কয়টি? 6টি। 6টি কি ও 7 ভাগ করে দিতে পারবে? এটা কি, মুরগি তো আর টুকরো টুকরো করে বেঁচে থাকবে না, আগে তো গোটা গোটা পিস করে গোটা গোটা দিয়ে দিতে হবে নাকি, একটা একটা করে। তো একটা একটা করে তো 6টার 7 ভাগ সম্ভব না, তাহলে ও ব্যর্থ হলো। তাহলে রয়ে গেল 6টি মুরগি। ঠিক আছে, তখন আজকে প্রথম দিন এই একটি মুরগি খেয়ে ফেললো। আসি দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমার ভিতরে কয়টি আছে? 6টি। শিকার করছে কয়টি? 7টি। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে একটি মুরগি বের করলো। ঠিক আছে, করার পরে ওই একটিকে বললো যে ভিতরে যে কয়টি মুরগি আছে ওই সব কয়টাকে আমাকে 7 ভাগ করে দিত। এখন ভিতরে তো আছে 12টি, ভিতরে আছে কয়টি? 12টি। 12টি তো 7 ভাগ করা সম্ভব না, তাহলে কি করবে? শর্ত মতে ওকে খেয়ে ফেলবে নাকি? হ্যাঁ, আচ্ছা এবার দেখো তৃতীয় দিন কি হয়েছে। তৃতীয় দিন আমার ভিতরে আছে কয়টি? 12টি। শিকার করছে 7টি, বের করছে একটি। হ্যাঁ, এখন দেখো তৃতীয় দিন এসে আমার ভিতরে মুরগি থাকবে কয়টি? 18টি। কিন্তু 18টি তো 7 ভাগ করা সম্ভব না নাকি? 18টি মুরগি তো 7 ভাগ করা সম্ভব না, তখন কি করবে? তখন আজকেও তৃতীয় দিন ওই একটি মুরগি খেয়ে ফেলবে, ভিতরে থাকবে 18টি। ঠিক আছে, আসলে মজার আছে ম্যাথটা, যদি করতে পারো। হ্যাঁ, চতুর্থ দিন কি হলো? ভিতরে আছে 18 দিন, 18টি মুরগি, শিকার করছে 7টি, একটি মুরগি বের করলো। এটাকে বলছে যে ভিতরের মুরগিগুলোকে 7 ভাগ করে দিত, কিন্তু ভিতরে তো আছে একটি বের করলে আর 24টি থাকে। কয়টি? 24টি। হ্যাঁ, এই 24টি মুরগি 7 ভাগ করা সম্ভব? সম্ভব না, তাহলে আজও এই সিঙ্গেল মুরগিটাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, পঞ্চম দিন কি হলো? ভিতরে আছে 24টি, 7টি শিকার করলো, একটি বের করলো, ভিতরে থাকবে 30টি। তাহলে 30টি মুরগি আমার 7 ভাগ করা যাবে? যাবে না। আজও পঞ্চম দিনে আইসা সিঙ্গেল একটি মুরগি খাবে, ভিতরে থাকবে 30টি মুরগি। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো পরে কি হয়েছে। ষষ্ঠ দিন, ভিতরে আছে আমার 30টি মুরগি, 7টি শিকার করছে, একটি বের করছে। এখন ভিতরে যে কয়টা মুরগি, মানে ভিতরে আছে 34টি। 34টি মুরগি তো আর 7 ভাগ করা যাবে না,
হুম, যাবে না। তখন আজকেও চিংড়ি মুরগি খেতে হবে আমাকে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমাকে চিংড়ি মুরগি খেতে হবে। সপ্তম দিন কি হয়েছে আমি দেখি, ভিতরে আছে ৩৬টি, শিকার করছে ৬০টি, একটি বের করছে। হ্যাঁ, এই মুরগিটাকে এবার বলছে ভিতরে যে কয়টি মুরগি আছে এই কয়টিকে আমাকে যদি তুমি ৭ ভাগ করে দিতে পারো তুমি বেঁচে থাকবা, বাকিগুলো খেয়ে ফেলবো, না পারলে তোমাকে খাবো, বাকিরা বেঁচে থাকবে। এখন দেখো ভিতরে আছে কয়টি, ৪২টি না? হ্যাঁ, ৪২টি মুরগি। দেখো ৪২টি, ৬ ৭ ৪২, কত? ৬ ৭ ৪২, তাহলে ভাগ যায়। তাহলে আজকে তো এই ভিতরে সবগুলো খেয়ে ফেললো, রইলো কে? একটি। রইলো কয়টি? একটি মুরগি আজকে আসা। হুম, আজকে একটা মুরগি সফল হয়েছে, সপ্তম দিনে গিয়ে একটি মুরগি পারছে ভাগ করে দিতে, ঠিক আছে? সপ্তম দিনে আইসা একটি মুরগি বেঁচে গেল প্রথমবারের মতো। দেখি পরবর্তীতে কি হয়। আমাকে যেতে হবে তো বহুদূর। বহুদূর বলতে আমাকে ৭০০ দিন পর্যন্ত হাঁটতে হবে। হ্যাঁ, দেখি আমরা কত দূর যেতে পারি। বোট তো শেষ পায়, আমার বোট তো জায়গা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মেয়াদ তো অনেক দূর, মাত্র ৭ দিন আসলাম। হ্যাঁ, দেখি। আসো, অষ্টম দিন। ভিতরে আছে কয়টি মুরগি? একটি মুরগি। শিকার করছি ৬০টি মুরগি, ঠিক আছে? বের করে দিলাম একটি। এবার এটিকে বললাম ভিতরে মুরগিগুলোকে আমাকে ৭ ভাগ করে দিতে। এখন দেখো ভিতরে একটি যদি আমি বের করি তাহলে এখানে ৬টি, একটি কয়টি? ৬০টি। তাহলে এই ৬০টি তো ৭ ভাগ করা যাবে, একটি করে পড়বে নাকি? হ্যাঁ, তাহলে ভিতরে থাকবে কয়টি? একটি। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আজকের এই একটিও সফল, বুঝছো? তারপরে আমরা নবম দিন দেখি। আজকে আয়সা, হ্যাঁ একটি মুরগি আছে, শিকার করছে ৬০টি, একটি বের করে দিছে। হ্যাঁ, আজও কি সেম কাজটা করছে, এও সফল, ঠিক আছে? তাহলে আজকে কয়টি মুরগি রইলো? একটি। সুন্দর, এখন দিয়ে সফল হচ্ছে মুরগিগুলো, এখন মনে হয় চালাক মুরগি পড়তেছে। হ্যাঁ, তারপরে দেখি দশম দিন কি হয়েছে। একটি ছিল, ৬০টি শিকার করছে, একটি বের করছে। হুম, আজকেও সফল। দেখো, তার মানে আজকের পর থেকে, মানে আমি সপ্তম দিনের পর থেকে যাই যাব, প্রতিদিনই আমার একটি করে হবে, আর প্রতিটা মুরগি সফল হবে। তার মানে আমি এখানে ৭৩০ দিন না, আমি যদি আরো দিনও বলে তাহলে আমার পক্ষে তা করা সম্ভব, ঠিক আছে? তার মানে তাহলে আমি লিখতে পারি এখানে এগুলা দিয়ে ডট ডট ডট, সুতরাং ৭৩০তম দিনে একটি থাকবে, ৬০টি শিকার করছে, একটি বের করছে, একটি হলো, তাহলে আজও একটি মুরগি হলো। এটা আমার অ্যান্সার। এটা কি অ্যান্সার? ধন্যবাদ সবাইকে। আশা করি এই ক্লাসটা তোমাদের খুবই কাজে দিবে। ফিরবো আমরা অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।